তো আজকে হচ্ছে পারমিউটেশন কম্বিনেশনের পার্ট 2 এবং আগের দিন যে কথাগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে যে আমরা পারমিউটেশনের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট মাথায় রাখবো এবং কম্বিনেশনের ক্ষেত্রে সিলেকশন মাথায় রাখবো। সিলেকশনে অ্যারেঞ্জমেন্টের কোনো প্রয়োজন নেই, এতদূর করিয়েছিলাম। এবং শেষের দিকে একটা ফ্যাক্টোরিয়ালের কেস ছিল, যেটা বলেছিলাম যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে তারপরে যে বিস্ময়সূচক চিহ্ন, যেটা হচ্ছে যদি এরকম থাকে সেই ক্ষেত্রে বলবো 2 ফ্যাক্টোরিয়াল, এরকম 3 দিয়ে যদি এরকম থাকে সেই ক্ষেত্রে বলবো 3 ফ্যাক্টোরিয়াল, এরকম সমান। ঠিক আছে, মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেইটাকে আগে বলবো এবং বিস্ময়সূচক যে চিহ্নটা, যেটা আমরা বিভিন্ন বাংলা ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অঙ্কের ভাষায় এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়, তখন এই জিনিসটাকে বলবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, এবং আগের দিন আমি আগের ভিডিও ডেসক্রিপশনে লিখে দিয়েছিলাম যে কিছু কিছু জিনিস মিস করেছি, সেই জিনিসগুলো এখানটায় একবার আলোচনা করব। তো মেন যে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলতে ভুলে গেছিলাম যে সরি যে এখানে এনপিআর বা এনসিআর যেটা আমি লিখেছিলাম, যেটা কম্বিনেশনের ক্ষেত্রে এনসিআর আর পারমিউটেশনের ক্ষেত্রে এনপিআর, তো এই কীভাবে জিনিসটাকে লেখা হয়, কোথায় লিখতে হবে, মানে জিনিসটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সেই জায়গাগুলো বলতে ভুলে গেছিলাম। ওটা আমি একবার একটু বলে দিই যে সবসময় যে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে দিয়েছে, ধরা যাক পারমিউটেশনের ক্ষেত্রে যে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে দিয়েছে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমরা সবসময়, যদি পারমিউটেশনের ক্ষেত্রে আমি লিখছি হচ্ছে পি, ঠিক আছে, পারমিউটেশনের ক্ষেত্রে পি লিখছি, যে সংখ্যাটাকে অ্যারেঞ্জ করতে দিয়েছে, যে এতগুলো বস্তু অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, সেটাকে সবসময় পি এর বাঁ দিকে মাথার ওপরে লিখব, যেটা হচ্ছে এন। ঠিক আছে, স্মল এন। ক্যাপিটাল পি এটা হবে হচ্ছে ক্যাপিটাল, এটা হবে হচ্ছে স্মল। ঠিক আছে, মানে যখন আমরা নাম্বার দিয়ে করব তখন এটা স্মল এর তো কোনো ব্যাপার নেই, তখন তো আমরা নাম্বার দিয়ে করব, হয়তো 4 থাকবে, 3 থাকবে কি 2 থাকবে, ঠিক আছে, একটা নাম্বার থাকবে। কিন্তু যখন ইন জেনারেল আমরা রিপ্রেজেন্ট করি যে এনপিআর বা এনসিআর, তখন এই এনটা হচ্ছে স্মল, যেখানটা এনটা ডিনোট করা হচ্ছে যে কতগুলো জিনিস থেকে আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি। ঠিক আছে, আর আরটা হচ্ছে এই আর যেটা তলায় বসবে, সেটা হচ্ছে পি এর একদম তলায়, মানে সাবস্ক্রিপ্ট বলে। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট এটা বসবে। তো এই আরটা হবে হচ্ছে স্মল, ঠিক আছে, এবং অঙ্কের ক্ষেত্রে এই আরটাও হবে একটা নাম্বার। অঙ্কের ক্ষেত্রে কোনটা নাম্বার হবে না, অঙ্কের ক্ষেত্রে পিটা নাম্বার হবে না। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে আমরা হয়তো কোনো অঙ্কে লিখবো হচ্ছে 4p2, কোনো অঙ্কের ক্ষেত্রে লিখবো 5p3, এরকম, মানে এই ওপরেরটা আর নিচেরটা নাম্বার হয়ে যাবে, আর এইগুলো নাম্বার, এই পিটা নাম্বার হবে না। ঠিক আছে, সিমিলার এনসিআর এর ক্ষেত্রেও, সেখানেও এইখানটা যদি আমি এই জিনিসটাকে মুছে দিই, এবং জিনিসটাকে মুছে দিলে জিনিসটা সেম হয়ে যাবে। একদম উপরে লিখবো হচ্ছে এন, যেটা হচ্ছে এতগুলো নাম্বার থেকে সিলেক্ট করতে হবে, এই মানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে এত সংখ্যক জিনিস সিলেক্ট করতে হবে বা বেছে নিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে এন এটা ওই নাম্বারটা হবে যেটা থেকে করতে হবে, আর আরটা হবে হচ্ছে ততগুলো নাম্বার যতগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, হিসাব অনুসারে এটা এখানে না, জিনিসটা এখানে লেখার কথা, মানে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যে জিনিসটা আমি লিখছি তার একদম এন্ডিংয়ে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তো এরকম করে জিনিসটা ডিনোট করতে, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম কালকে, এটা না বললেই আগের ভিডিওতে সবগুলো আমি এরকম করে দেখিয়ে দিচ্ছিলাম, পরে খেয়াল হলো যে এগুলো তো বলাই হয়নি, তাই না? তো এটা গেল। এবং ফ্যাক্টোরিয়ালের কেসটা বলে দিই, ফ্যাক্টোরিয়ালগুলো কিভাবে আসছে বা কেন হঠাৎ ফ্যাক্টোরিয়াল আনার দরকার বললো, এই জিনিসগুলো বলছি। তার আগে ফ্যাক্টোরিয়ালটা লাগবে এটা বলে দিই, ফ্যাক্টোরিয়াল জিনিসটা
ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এবং ফ্যাক্টোরিয়াল ব্যাপারগুলো আমি আগে বলে দিচ্ছি, তারপরে ফর্মুলায় যখন ঢুকবো তখন পুরো ব্যাপারটাকে ডেমনস্ট্রেট করে দিচ্ছি, ঠিক আছে। যদি কোনো সংখ্যার পরে বিস্ময়সূচক চিহ্ন ফ্যাক্টোরিয়াল জিনিসটা থাকে, আমরা এখানে বিস্ময়সূচক চিহ্ন এই জন্য বলছি কারণ আমরা অঙ্কের ক্ষেত্রে তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা অতটা পরিচিত নই, কিন্তু ইংরেজি বা বাংলার ক্ষেত্রে আমরা এই চিহ্নটা অনেক মানে ব্যবহার করেছি, তাই না? মানে ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেকবারই ব্যবহার করা হয়েছে, এই চিহ্নটা, ঠিক আছে। মানে এটা একটা আমরা পাংচুয়েশন হিসেবে ব্যবহার করি ব্যাকরণের ক্ষেত্রে, কিন্তু এখানে পাংচুয়েশন না, ঠিক আছে। তো আমি এখানে ফ্যাক্টোরিয়াল বলেই বলছি, তো ফ্যাক্টোরিয়াল মানে বুঝে যাবে যে ওই চিহ্নটা যেটা আমরা ব্যবহার করি মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, সেটা ধরা যাক 10, ঠিক আছে। 10-এর পরে আছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। কোনো একটা জায়গায় 10-এর পরে ফ্যাক্টোরিয়াল আছে, 10 ফ্যাক্টোরিয়াল। এটা বলতে কি বোঝায় বা এটার ভ্যালু কি বা এটা ভ্যালু বেরোবে কি করে, ঠিক আছে। এটা হচ্ছে মানে যদি এরকম কোন সংখ্যা থাকে, আমি যদি 10টাকে n = 10 লিখি, ঠিক আছে, n = 10, মানে যে নাম্বারটা এখানে দেয়া হবে সেটা ধরছি আমি n। এই ক্ষেত্রে আমি एग्जांपल নিয়েছি একটা 10 দিয়ে, এটা 9 হতে পারে, মানে যে কোনো হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হয় যে জিনিসটা n * n - 1 into n - 2 into n - 3 into n - 4 এরকম করে যেতে যেতে 1 পর্যন্ত হয়, ঠিক আছে। 1 পর্যন্ত, ঠিক আছে। মানে ইনটুগুলো এরকম করে দেওয়ার কথা না, ডট করে দেওয়ার কথা, নিচে করে দিলাম যাতে বোঝা যায় যে গুণ হচ্ছে জিনিসটা। মানে যে সংখ্যাটা এখানে দেয়া থাকবে, যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল এখানে দেয়া থাকবে, সেটার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যাটা থেকে শুরু হয় ব্যাক ক্যালকুলেশন, যেমন আমরা কাউন্টডাউন করি না, মানে পিছনের দিকে যখন গুনি আমরা কাউন্টডাউনে 0 অবধি গুনি, কিন্তু এখানে 0 অবধি হবে না, ঠিক আছে, মানে 1 অবধি হবে কাউন্টডাউন। কাউন্টডাউন মানে হচ্ছে যে সংখ্যাটা থেকে শুরু হচ্ছে, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, সেখান থেকে পিছনের দিকে গুনবো। আরেকটা জিনিস, এটা কখনোই এরকম হবে না 10, মানে 10 ফ্যাক্টোরিয়াল মানে যদি আমি এটা দিয়ে করি, এটার মানে কখনোই এটা হবে না 10 into 9.5 into 9, তারপরে 8.5 নিয়ে এরকম সমান হবে না। সব সময় ফ্যাক্টোরিয়াল মানে এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে আমি আগের দিনও বলেছি, সব সময় অখণ্ড সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা ইন্টিজার বলেছিলাম, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে জিনিসটা হবে। মানে এই জিনিসগুলো হবে না, এই যে এই জিনিসগুলো একদমই হবে না, 10, 9, 8 মানে একেবারে অখণ্ড যে সংখ্যাগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো হবে, ঠিক আছে। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালটা কি হবে যদি এই বেসিসে দেখি, মানে এই বেসিসে আসল জিনিসটা, তাহলে হবে হচ্ছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তুম। এরকমই করার বিভিন্ন অনুষ্ঠানে, যাই হোক। তো এইটা হলো ব্যাপার, এটা হলো ফ্যাক্টোরিয়াল। মানে কোনো একটা সংখ্যার পরে যদি ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে আমরা জিনিসটাকে এভাবে ডিনোট করবো। এটা 10 ক্ষেত্রে আমরা 10 দিয়ে শুরু করেছি, ঠিক আছে। যদি এটা 9 থাকতো তাহলে 9 দিয়ে শুরু করতাম, তখন 10 থাকতো না। মানে যদি জিনিসটা থাকতো হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা কি করতাম, 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, ঠিক আছে। এটাই যদি থাকতো 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি করতাম, 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, ঠিক আছে। এরকমই যেটা মানে যে সংখ্যাটা থাকবে সেটা প্রথমে, আর একদম শেষে 1, তার মাঝখানে জাস্ট ব্যাক ক্যালকুলেশন, মানে ব্যাক কাউন্টডাউন, ঠিক আছে, ব্যাক কাউন্টডাউন। ওকে, এই পুরো বিষয়টা থেকে তাহলে কি বোঝা গেল,
কি একটা জিনিস বোঝা গেল এই পুরো বিষয়টা থেকে, ঠিক আছে? আমরা 10 ফ্যাক্টোরিয়ালকে আর কি কি লিখতে পারি, আর কি কি লিখতে পারি? যদি আমি এখানে কি বললাম, ঠিক আছে, আমার প্রথম থেকে যদি বলি, আমি কি বললাম যে যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল থাকবে সেই সংখ্যাটা থেকে ব্যাক ক্যালকুলেট মানে মানে একটা কাউন্টডাউন করে 1 অবধি করতে হবে গুণ, জাস্ট সিম্পল গুণ, ঠিক আছে? 10 10 9 8 7 6 5 6 5 4 3 2 1 এরকম করে নিজেদের মধ্যে গুণ হচ্ছে। 9 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি বললাম, 9 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে 9 থেকে শুরু হবে 1 এ শেষ হবে। 8 এ কি বললাম, 8 থেকে শুরু হবে 1 এ শেষ হবে। তাহলে আমরা কি বুঝছি, আমরা যেটা বুঝছি যে এই পার্টটাকে যদি আমি 10টাকে বাদ দিলাম, ঠিক আছে, 10টাকে বাদ দিলাম, 10টাকে বাদ দিলাম, এই পার্টটাকে যদি গুনি, এই পার্টটাকে, তাহলে কি এটা সেম নয়? মানে 10 ইন্টু এই পার্টটা, তাই না, এই পার্টটা, তাহলে এই 10 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি? 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, পারি তো? মানে সেই এই লজিকে হয়ে যাচ্ছে। আবার কি লিখতে পারি, যদি এই পার্টটাকে নিই, মানে আমি বলছি এই পার্টটা মিস, ঠিক আছে, এই পার্টটা নিলাম, এই পার্টটা কি এটার সাথে সেম নয়? কি হচ্ছে 8 7 6 5 4 3 2 1, 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে, 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে আর কি লিখতে পারি, 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাক্টোরিয়াল গুলোকে আমরা ভাঙতে পারি, ঠিক আছে, ভ্যালুর তো সেমই বেরোবে, মানে গুণই হচ্ছে, আলটিমেটলি গুণই হচ্ছে। অঙ্কের সুবিধার্থে আমরা ফ্যাক্টোরিয়াল গুলোকে এরকম করে ভেঙে ভেঙে করতে পারি, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। কারণ অনেক 10 ফ্যাক্টোরিয়াল বোঝাই যাচ্ছে এই গুণটা খুব বড় হয়, ঠিক আছে, হয়তো কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এরকম করে ভেঙে নিলে আমার 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, সেগুলো আসছি, ঠিক আছে, যার জন্য এরকম করে কিছু ক্ষেত্রে কেন বলবো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো এরকম করে ভেঙে নিতে হবে, হয়তো ক্যালকুলেটর অ্যালাউড, মানে ক্যালকুলেটরে সিম্পল ফেললেই হয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশনের জন্য এরকম করে ভেঙে নিতে হবে, ঠিক আছে। এবার তো সবই হয়ে গেল, তার মানে কি হচ্ছে যে যদি 8 ফ্যাক্টোরিয়াল, এটাকে আবার কি লিখতে পারি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আবার কি লিখতে পারি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এরকম করে লিখতেই পারি, ঠিক আছে। এবং 10টা শুধু 10 কেন, আরো বড় সংখ্যা হতে পারে, যত ইচ্ছে হতে পারে, ঠিক আছে, এইটা হলো ব্যাপার। এবার এখানে একটা জিনিস আছে ফ্যাক্টোরিয়ালের কেসে, যেটা বলে দিই, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 0 ফ্যাক্টোরিয়াল। আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখছে তাদেরকে এই পার্টটা থেকে 0 ফ্যাক্টোরিয়ালে আজকের যে প্রথম থেকে পার্টটা থেকে একটু নোট করতে, ঠিক আছে, যাতে পরে একটা মানে আমি সেরকম ভাবে অঙ্ক ধরে প্রথম থেকে করাবো না, আমি প্রথম থেকে কনসেপ্ট, যে এই কনসেপ্টটা এইখানে লাগবে এরকম করে করাবো, তো এই নোটসগুলো খুব দরকার, ঠিক আছে। তো আমি রিকোয়েস্ট করবো যে একটু খাতা পেন নিয়ে জিনিসটা নোট বানাতে, ঠিক আছে, নাহলে মানে জিনিসগুলো এমনি দেখা হবে, মানে হয়তো পরে আবার ভুলে যাওয়া, মানে আর তখন মনে থাকবে না, বেকার এই সময়টা নষ্ট হবে, তাই না। এবার হচ্ছে একটা 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল। তো 0 ফ্যাক্টোরিয়ালটা কি, 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ওই রুলটা অনুযায়ী, যে রুলটা আমি বললাম, যে সংখ্যাটা থাকবে সেখান থেকে কাউন্টডাউন করতে হবে, 0 বললে চলবে না, 1 অবধি কাউন্টডাউন হবে, এটা আমি বললাম, ঠিক আছে। কিন্তু এইটা হলো একটা ব্যতিক্রম কেস, এই 0 ফ্যাক্টোরিয়ালটা হলো একটা ব্যতিক্রম। 0 ফ্যাক্টোরিয়ালটা কি বলে, 0 ফ্যাক্টোরিয়াল বলে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 হয়। হিসেব অনুসারে কি হওয়া উচিত ছিল, 0 ফ্যাক্টোরিয়ালটা কি হওয়া উচিত ছিল, 0 ফ্যাক্টোরিয়ালটা 0, ঠিক আছে। আর ফ্যাক্টোরিয়ালে কখনো পিছনের দিকে মানে মাইনাসের দিকে যায় না, তাহলে 0 ইন্টু নাথিং, তার মানে কি
জিরো। এমনিতেও যদি পিছনের দিকেও যেত তাহলে জিরো যে গুণ হচ্ছে মানে এখানটা কারোর সাথে গুণ হবে না, কারণ মাইনাসের দিকে যায় না, কিন্তু যদিও যেত তাহলে তো জিরো যদি গুণ হয় তো পুরো মানটাই জিরো হয়ে যাবে, এটা হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু এটা হবে না, হবে হচ্ছে এইটা, ঠিক আছে? এটা একটা ব্যতিক্রম কেস, এবং এটা কিভাবে আসছে এটা জানার দরকার নেই, বইতে আছে ছোট্ট করে, ঠিক আছে? এটা একটা জাস্ট ব্যতিক্রম আমি একটু বলে দিলাম যাতে পরবর্তীকালে সমস্যা না হয়। মানে জিরো ফ্যাক্টর মানে অঙ্কের সব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো থাকলে আমরা জিনিসটাকে নেগলেক্ট করে যাই বা জিরো বসিয়ে দিই, তাই না? এটা আমাদের ছোটবেলার অভ্যেস, যোগের ক্ষেত্রে জিরো থাকলে ওটাকে আর ধরি না, যে সংখ্যাটা থাকে, যে সংখ্যাটার সঙ্গে জিরো যোগ আছে সেই সংখ্যাটা বসিয়ে দিই। গুণের ক্ষেত্রে তো জিরো সাথে কিছু গুণ আছে দেখলেই জিরো বসিয়ে দিই, ঠিক আছে? ভাগের ক্ষেত্রে জিরো দিয়ে ভাগ করি না, কারণ ওটা একটা ইনফিনিটি হয়ে যায়, ওটা অসংজ্ঞাত হয়ে যায়, ঠিক আছে? জিরো দিয়ে ভাগ হয় না। কিন্তু বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা এটা করি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা ম্যাটার করবে, সেটা হচ্ছে 1, ঠিক আছে? এটা হলো এবার এবার ধীরে ধীরে ফর্মুলায় আসছে, ঠিক আছে? এত দূর ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ধীরে ধীরে এবার ফর্মুলায় আসছে। ফর্মুলার প্রথম যেটা আমি পারমুটেশনটা আগে করব বলেছি, মানে পারমুটেশন কম্বিনেশন একসাথেই করব বলেছিলাম, তো আমি সেটা না করে একসাথেই করব, কিন্তু আগে পারমুটেশনটা করে দিই ফর্মুলাগুলো, তারপরে পুরোটা মুছে কম্বিনেশনটা করব। তারপরে পারমুটেশনের যে কনসেপ্ট, যে এক একটা ওয়ার্ড প্রবলেম, ডিকশনারি প্রবলেম, ঠিক আছে, তারপরে হচ্ছে নাম্বার প্রবলেম, এইগুলো এক একটা করে করব, আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করব, দেন তারপরে কিছু কিছু অঙ্ক কারণ পুরো বইয়ের অঙ্ক করা সম্ভব না। আমি দেখছিলাম অনেক ইউটিউব চ্যানেলে পুরো বই ধরে করানো হচ্ছে, কিন্তু এটা করে আমার মনে হয় কিছু লাভ হবে না, কারণ আলটিমেটলি গিয়ে যখন নিজে অঙ্ক করতে হবে, কারণ 11-12 একটা সব থেকে বড় অসুবিধা হলো যে আগের বছর হয়নি মানে এবছর হবে না তা নয়, কারণ আগের বছর করোনা ছিল, এইসব ব্যাপার ছিল, তো অনেক ক্ষেত্রে বই থেকে অঙ্ক দেওয়ার চেষ্টা করা হয়েছে বা প্রিভিয়াস ইয়ার ফলো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু 11-12 সব থেকে বড় অসুবিধা যেটা হলো যে 11-12 কখনো বই থেকে অঙ্ক, ম্যাক্সিমাম ক্ষেত্রে বই থেকে অঙ্কই থাকতো। 11-12 সবসময় কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা এটা চেক করা হয়, তো সেই ক্ষেত্রে বই থেকে অঙ্ক বা এই তাই বইয়ের অঙ্ক বেশি করে কিছু হবে আমার আমার মতে, এটা আমার পার্সোনাল মতামতে, এবং এটা অনেকাংশে ঠিকও, যদি তোমরাও ভেবে দেখো দেখবে যে ঠিকই হয়তো বলছি আমিও, যে তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যে সেটা তুমি যে কোনো অঙ্ক তুমি তোমাকে দেওয়া হলে তুমি পেরে যাবে, তাই না? তো আমি ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করবো যে এটা থাকলে এরকম করতে হয়, ওটা থাকলে এরকম, মানে ভাবনার জায়গাটা বাড়ানোর চেষ্টা করছি আমি, কতটা পারবো জানি না, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে বলাই আছে, তোমরা ওখানে জানিও কমেন্টে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম যে প্রবলেমটা, যেটা আমি আগের দিনও বলেছিলাম, যে n সংখ্যক বস্তুকে ফর্মুলা নাম্বার যদি 1 দিই, তাহলে হচ্ছে যে n সংখ্যক বস্তুকে r সংখ্যক জায়গায়, n সংখ্যক বস্তুকে r সংখ্যক জায়গায় সাজাতে মানে জায়গায় কত রকম ভাবে রাখা যাবে। আমি ইচ্ছে করে সাজানো যাবে লিখলাম না, কারণ হয়তো অনেকের একটা ধারণা হয়ে যাচ্ছে যে সাজানো যাবে মানে সাজানোই যাবে না, রাখা যাবেই লিখলাম। এবার সেইটা আমি আগের দিনই বলেছি যে সেটা হচ্ছে n p r। এবার সেই ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে n r এর ইকুয়াল টু হতে পারে, আর নয়তো r n এর থেকে ছোট হতে পারে, মানে r ইকুয়াল টু n হতে পারে, মানে যত সংখ্যক জিনিস আছে তত সংখ্যকই জায়গা আছে, এটা হতে পারে, আর নাহলে হতে পারে যত সংখ্যক জিনিস আছে কম সংখ্যক জায়গা আছে, ঠিক আছে? এটা হতে পারে। আরেকটা কি, এটাতে এই ফর্মুলাটা তো আগের দিন বলে দিয়েছিলাম এবং আশা করি এটা ক্লিয়ার, যে
এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটার যে ব্যাপারটা সেই জিনিসটা এবার আমি বলছি যে এনপিআরটাকে কিভাবে লিখব। মানে এনপিআরের তো মানে এনপিআর তো একটা মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, সেটার একটা তো একটা বড় ফর্ম থাকবে যেটাতে অঙ্কটা করবো। সেটা কি? সেটা হচ্ছে যে এবার এন পি আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যত সংখ্যক জায়গা আছে, এই যত সংখ্যক জিনিস আছে সেটার ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r সংখ্যক ফ্যাক্টোরিয়াল। বাট এগুলো কেন হচ্ছে কি হচ্ছে এটার বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না, ঠিক আছে? এটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো যেটার বিস্তারিত আলোচনা যে কেন কোত্থেকে আসছে, এই চ্যানেলেই বানাবো এবং এই চ্যানেলেই দিয়ে দেবো আমি, ঠিক আছে? তো একটা দুটো পরে আমি এখানটা সিম্পল এই জায়গাগুলো আগে করে দিচ্ছি, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কেন আসছে ওটা জানাটা দরকার, ওই জিনিসটা এই জন্য দরকার কারণ অনেক সময় যে মানে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 1 অবধি কাউন্টডাউন হবে না অনেক সময়, মানে অনেক সময় হয়তো 6 থেকে এই কি 10 থেকে শুরু হচ্ছে কি 6 থেকে শুরু হচ্ছে, মানে গোনাটা মানে 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে হবে না, ঠিক আছে? আমি হয়তো বোঝাতে পারছি, আমি অঙ্কের ক্ষেত্রে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা হলো হচ্ছে এনপিআর কে আমরা লিখবো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? অর্থাৎ ধরা যাক লেখা আছে 10p5 থাকতেই পারে, তো কি লিখবো? লিখবো যে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি আসছে? 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এবার এই পার্টটা হচ্ছে অ্যান্সার। আমি ওই জন্য তখন বলেছিলাম ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যে অনেক সময় জিনিসগুলোকে এরকম ভাঙতে হয়, যেটা এখানেই দেখতে পেলে যে এই জিনিসগুলোকে ভাঙতে হবে, ঠিক আছে? তো এরকম করে ভেঙে নেওয়া গেল। এটা গেল হচ্ছে প্রথম ফর্মুলা যে n সংখ্যক বস্তুকে r সংখ্যক জায়গায় কত রকম ভাবে রাখা যাবে সেটা হচ্ছে এনপিআর দিয়ে বোঝাবো, এবং এনপিআর এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা হলো ব্যাপারটা, ঠিক আছে? এরপরে হচ্ছে পরের ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে বলছি যে n সংখ্যক বস্তু, ঠিক আছে? n সংখ্যক বস্তু দিয়ে বলবো, আচ্ছা সেরকম করেই বলি, অসুবিধা নেই। n সংখ্যক বস্তু r সংখ্যক বস্তু এবং n সংখ্যক একই বস্তু, r সংখ্যক একই বস্তু এবং p সংখ্যক, p বলছি না, m সংখ্যক একই বস্তু কে কত রকম ভাবে সাজানো যাবে। আচ্ছা, এটা আমি আগে একটা জিনিস মিস করেছি যেটা আমার হঠাৎ মাথায় এলো, যে এটা আমি করছি তার আগে ওই জিনিসটা বলে দিই যে ওই জিনিসটা আমরা দেখলাম না যে এনপিআর, তো এক্সাম্পলে কি দেখলাম? এক্সাম্পলে দেখলাম যে আর যখন n এর থেকে ছোট, তাহলে যখন r ইকুয়াল টু n হবে, হতেই পারে মানে আমার যতগুলো জিনিস আছে ততগুলোই জায়গা আছে, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে যে সেম ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল,
এবার আমি কি বলেছি r ইকুয়াল টু n, r ইকুয়াল টু n, তখন কি করছি তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। এবার কি বললাম যে 0 ফ্যাক্টোরিয়াল অলওয়েজ 1 হয়, তাহলে কি হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই 1, তার মানে n, অর্থাৎ অর্থাৎ যখন এখান থেকে একটা সিদ্ধান্ত এলাম, যখন যতগুলো জিনিস দেবে, যারা নোটস বানাচ্ছে তারা যে কথাগুলো বলছে সেগুলো, কারণ প্রত্যেকটা লেখা তো সমান না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি যে কথাগুলো বলছি ওগুলো একটু লেখার চেষ্টা করো, যে যখন যতগুলো জিনিস থাকবে আর যতগুলো জায়গা থাকবে তার সংখ্যা সমান হবে, অর্থাৎ r ইকুয়াল টু n হবে, তখন অ্যান্সার হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই জিনিসটাকে দরকার হলে বক্স করে আলাদা করে লিখে রাখো, যে তখন এই জিনিসটা আমাদের আলাদা করে করার দরকার নেই যে এনপিআর দিয়ে দেখা, মানে আমরা দেখতে পাচ্ছি যে জায়গা সংখ্যা সেম এবং যতগুলো জিনিস দিয়েছে তার সংখ্যাটা সেম, তখন আমরা এরকম করে করবো না। এটার একটা এক্সাম্পল কি, এটা আমি পরে আসছি, এই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক্সাম্পল হচ্ছে ধরা যাক 1 2 3 4, চারটে সংখ্যা, চারটে সংখ্যাকে বলা হলো, দুটো জিনিস বলা হলো, চারটে সংখ্যা থেকে 2 অঙ্কের কটি সংখ্যা হবে, কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে। ঠিক আছে, দুটো প্রশ্ন বানালো, এরকম চারটে সংখ্যা দিয়ে দিয়েছে 1 2 3 4, ঠিক আছে 1 2 3 4, এবং বলা হয়েছে 2 অঙ্কের কটি সংখ্যা হবে, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, আর বলেছে যে কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে। এবার 2 অঙ্কের কটি সংখ্যা হবে, এই ক্ষেত্রে কি মনে হচ্ছে, মানে এই জায়গাগুলো একটু মুছে দিই, আমি উপরে করছি, এই জায়গাটা করছি, 2 অঙ্কের কটি সংখ্যা হবে, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে তোমার জায়গা হচ্ছে দুটো, তোমার জায়গা হচ্ছে দুটো, তাই না, একক, এই হ্যাঁ একক আর দশক, একক আর দশক, তোমার জায়গা হচ্ছে দুটো, তোমার জিনিস আছে চারটি, মানে এটাকে আমি বস্তু ধরতে পারি, এটা যদিও সংখ্যা মানে আমি বস্তু ধরতে পারি, তুমি চারটে জিনিসকে দুটো জায়গায় কত রকম ভাবে সাজাতে পারবে, সাজাতে মানে 2 অঙ্কে কটি সংখ্যা মানে তোমাকে সাজাতেই হবে, তুমি লিখতে পারো হচ্ছে 1 2 3 4 1 4 2 4, এবার এরকম করে তো ব্যাপারটা করা সম্ভব নয়, তখন আমরা কি করব, তখন ফর্মুলা যেটা আমরা শিখলাম এইমাত্র, যে এনপিআর, এনপিআর দিয়ে আমরা জিনিসটা করব। কিভাবে করব, এনপিআর দিয়ে করলে জিনিসটা কি হচ্ছে, এন এখানে কত, এন এখানে হচ্ছে 4, পি কত, এই আর কত, আর হচ্ছে 2, চারটে সংখ্যাকে দুটো জায়গায় আমাকে সাজাতে হচ্ছে, অর্থাৎ 4p2, যদি জিনিসটা লিখি তাহলে হবে হচ্ছে 4p2, ঠিক আছে, অর্থাৎ জিনিসটা হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কাটলে হয়ে যাবে হচ্ছে 12, অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে, তোমরা গুণে দেখবে, তোমরা নিজেরা এরকম সংখ্যাগুলোকে বসিয়ে দেখবে, দেখবে 12ই আসবে, মানে কি কি হচ্ছে, আমি যদি লিখি নাম্বারগুলো তাহলে হচ্ছে এই জায়গাটা বুঝছি, ঠিক আছে, এই জায়গাটা মুছলাম,
এবার তোমরা যদি সংখ্যাগুলোকে লেখো তাহলে দেখবে কি কি সংখ্যা হবে। 1 2 3 4 ছিল, 1 2 3 4। 2 অঙ্কের কি কি সংখ্যা হতে পারে? 2 অঙ্কের হতে পারে হচ্ছে 1 2 1 3 1 4, ঠিক আছে। আর কি কি হতে পারে? 2 1, নরকম করে করব না, 1, হ্যাঁ 2 1 2 3 2 4 হয়ে গেল। তারপর হচ্ছে 3 1 3 2 3 4 হয়ে গেল। 4 1 4 2 4 3, কটা হলো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে কটা হলো? 12টা হলো, ঠিক আছে। এবার কেউ খেয়াল করেছে কিনা আমি জানি না, কেউ খেয়াল করেছে কিনা, আরো সংখ্যা হতে পারে যেগুলো আমরা করিনি। 4টে সংখ্যা দিয়েছিল না, আরো সংখ্যা হতে পারে। এবং সেগুলো কি কি? এগুলো হতে পারে না 1 1 1 2 2 3 3 4 4। এই যে 4টে সংখ্যা, মানে এগুলো তো 2 অঙ্কেরই সংখ্যা, তাই না? এখানেই তো বলবে, মানে একক দশকই আছে এদেরও। তাহলে আমরা 12টা করছি, হওয়ার কথা তো 16টা। করলাম না তো, কেন করলাম না? এইটা মানে যখন এরকম বলবে যে কত রকম ভাবে করা যাবে, ঠিক আছে, এবং আরেকটা জিনিস উল্লেখ করে দেবে, এনপিআর, তখন আমরা ইউজ করব। এনপিআর এর শর্তটা তখনই যখন আরেকটা জিনিস উল্লেখ করে দেবে। এই জিনিসটাকে আমি বলবো বক্স বানিয়ে রাখতে, আমিও বক্স বানিয়ে লিখছি। একই অঙ্ক একাধিক বার ব্যবহার না করি। অর্থাৎ প্রশ্নটা এরকম হবে যে এই 4টি সংখ্যা বা 4টি অঙ্ক একাধিকবার কোন অঙ্ক বা একই অঙ্ক, 4টি অঙ্কের মধ্যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 2 অঙ্কের কতগুলি সংখ্যা বানানো সম্ভব বা 2 অঙ্কের কতগুলি সংখ্যা পাওয়া যাবে, তখন আমরা এইটা করব। এই জিনিসটা যখন এরকম কিচ্ছু বলবে না, আমি কিন্তু বলিনি, টেকনিক্যালি এইগুলো ইনক্লুডেড হওয়ার কথা। আমি যখন প্রশ্নটা করেছিলাম যে 4টে দিয়ে এবং 2টো অঙ্কের কতগুলি সংখ্যা বানানো যাবে, তখন এগুলো টেকনিক্যালি আসার কথা। কিন্তু আমি এনপিআর এর ক্ষেত্রে বলেছিলাম, ওটা আমার ভুল ছিল। এই জিনিসটা মেনশন থাকবে, তখনই এনপিআর। যদি এই জিনিসটা মেনশন না থাকে তখন আলাদা ফর্মুলা। সেই ফর্মুলা আমি আসছি, ওটা এটার পরে বোঝাবো। এই জিনিসটাকে বুঝিয়ে দিই, তারপরে বোঝাবো। এটা তো গেল এইটা। আরেকটা আমি প্রশ্ন তার সাথে দিয়েছিলাম যে এক 2 3 4 এইগুলোকে কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে। সেম শর্ত, যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করি। অর্থাৎ এর মধ্যে কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার হবে না। অর্থাৎ 4 4 4 4 3 3 3 3 এরকম করে কোনো অঙ্কই ব্যবহার হবে না, ঠিক আছে। মানে সব অঙ্ক একবার, ঠিক আছে, থাকবে। এই ক্ষেত্রে এই জিনিসটা পার্টিকুলারটা ক্ষেত্রে যখন এই প্রশ্নটা করছি, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 4টি অঙ্ককে কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে, তখন আমরা কি করব, যে জিনিসটাকে কি করব, যেটা আমি বললাম 4p4। এবার এখানটায় দেখার বিষয় হচ্ছে n = 4 হচ্ছে, r = 4 হচ্ছে। এবার এটা আমরা জানি যে এটা হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু প্রশ্নটা হলো যে এখানে কেন r = 4 হচ্ছে।
তাই না? আর ইকুয়াল টু 4 কেন হচ্ছে? এবার সেন্সটা বোঝো, এবার হচ্ছে সেন্স বোঝার জায়গা। যখন এইরকম কথা বলছে যে কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে, তার মানে কি? তার মানে তোমাকে জায়গা বলে দেয়নি, তুমি চারটেকে নিয়ে কাজ করতে পারো। তোমাকে জায়গা বলে দেয়, তোমার কাছে চারটে জিনিস, তুমি চারটেকে নিয়ে কাজ করতে। তার মানে কি? তোমার কাছে মানে জিনিসটা উজ্জ, কিন্তু এই জিনিসটা তোমার কাছে বোঝার জায়গা যে আমার কাছে জায়গা চারটেই আছে, ঠিক আছে? যার জন্য আমি চারটে জায়গায় চারটে জিনিসকে বিন্যস্ত করব। শর্ত একটাই, একাধিকবার একটা অঙ্ক আমি ব্যবহার করতে পারবো না, একটা অঙ্ক আমি একবারই ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এটা হলো আমার কাছে একটা শর্ত, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি করছি? 4 ফ্যাক্টর, কারণ এখানে চারটে সংখ্যা আছে, ঠিক আছে? 4 ফ্যাক্টোরিয়াল করছি। আর 4 ফ্যাক্টোরিয়াল করলে জিনিসটা যেটা হয় যে 4 3 2 1, তাই হয়। যে কত হচ্ছে? 3 4 12 দুগুণে 24টা হচ্ছে, ঠিক আছে? তোমরা নিজেরা এটা বাড়িতে করে দেখবে, এটা 24টাই হবে, 24টাই হবে। এটা কি কি হবে আমি লিখে দিচ্ছি। ফর্মুলাটা ঠিক আছে কিনা সেটা তো দেখতে হবে না। প্রথমে হবে হচ্ছে 1 2 3 4, 1 3 2 4, 1 4 2 3, 1 2 4 3, 1 3 4 2, 1 4 3 2 হয়ে গেল 1, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার হচ্ছে এটা কটা হলো? 6টা হয়ে গেল। মানে একটা দিয়ে যদি দেখো, 1 দিয়ে আমি করলাম 1-এর পিছনে 2, 1-এর পিছনে 3, 1-এর পিছনে 4, আর এই দুটো হচ্ছে 3 4 4 3 2 4 4 2 2 3 3 2, মানে 1-এর এখানটা 6টা হয়ে গেল, ঠিক আছে? এরকম যদি সিমিলার 2 দিয়ে করি, 2 1 3 4, 2 3 1 4, 2 4 3 1, ঠিক আছে? করে দিলাম। তাহলে পরেরটা কি হবে? 2 1 4 3, 2 3 4 1, 2 4 1 3, ঠিক আছে? এরকম যদি সিমিলার আমি 3টা দিয়ে করি, 3টা দিয়ে হবে হচ্ছে 3 1 2 4, 3 2 1 4, 3 4 1 2 করলাম। পরেরটা কি হচ্ছে? 3 1 4 2, 3 1 3 2 4 1, 3 4 2 1, এটা হয়ে গেল। এবং তারপরেরটা যদি আমি করি, 4 1 2 3 4 2 1 3 4 3 1 2, ঠিক আছে? এবং 4 1 3 2 4 2 3 1 4 3 2 1, ঠিক আছে? এই এতগুলি সংখ্যা যদি খেয়াল করো দেখবে যে 6টা 6টা করে সেট হয়েছে, ঠিক আছে? এবং 4টে আছে, 4 4 24, ঠিক আছে? এতগুলি সম্ভব একাধিক অঙ্ক ব্যবহার না করে 4টে জায়গায় বিন্যস্ত এভাবেই সম্ভব। আর কোনো মানে আর এক্সট্রা আমার যত মনে না একটা কোনো অঙ্ক রিপিট তো হয়নি, মানে কোনো অঙ্ক রিপিট হয় মানে কোনো সংখ্যা দুবার লিখেছি হয়নি, আর এর থেকে বেশি সংখ্যা আর হতে পারে না। এই 4টে জিনিস ব্যবহার করে 4 অঙ্কের কত রকম ভাবে বিন্যস্ত করতে বলছে, এবং 4টে অঙ্ক দিয়েছে বা 3টে অঙ্ক দিয়েছে, তত অঙ্কের সংখ্যা হবে। মানে এখানে যেমন 4টে অঙ্ক ছিল, কত রকম ভাবে বিন্যস্ত বলেছে। একাধিক অঙ্ক আমি যদি নাও বলি, যদি এনপিআর ইউজ করি, তখন সেন্সটা এটাই যে একাধিক অঙ্ক ব্যবহার হচ্ছে না, কিন্তু প্রশ্নে বলা থাকবে। আমি হয়তো বলতে ভুলে যেতে পারি, প্রশ্নে বলা থাকবে, তো সেক্ষেত্রে এই জিনিসটা হবে, ঠিক আছে? এতদূর বোঝা গেল। এই জিনিসটা একটুখানি আমি বেশি টাইম নিয়ে বোঝালাম, যে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আসছে হচ্ছে এই জিনিসটা, এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে যে এই ফর্মুলাটা যেটা বলছে যে n সংখ্যক একই বস্তু, r সংখ্যক একই বস্তু, ঠিক আছে? এবং n সংখ্যক একই বস্তু কত রকম ভাবে সাজানো যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে যেটা আমরা করব যে
এবং হ্যাঁ, কত রকম ভাবে যে সাজানো যাবে কথাটা বলছে না, সেখানে কোনো জায়গা নয়। এই যখনই কত রকম ভাবে সাজানো যাবে এই কথাগুলো এমনি জাস্ট বলে দেবে, সেখানে জায়গাটা ম্যান্ডেটারি নয়। মানে ম্যান্ডেটারি নয় মানে কি, তখন বোঝাই যাচ্ছে যে যতগুলো জিনিস আছে ততগুলোই জায়গা আছে, যতগুলো জিনিস আছে ততগুলোই জায়গা আছে। তার মানে কি, এখানে মোট জিনিস কটা আছে, মোট জিনিস কটা আছে, মোট জিনিস আছে একটা n সংখ্যক আছে, বলছে r সংখ্যক আছে, n সংখ্যক আছে, তাহলে মোট কটা আছে, মোট আছে n প্লাস r প্লাস n। আমরা কি শিখলাম এতক্ষণ, যে যতগুলো জিনিস থাকবে এবং যতগুলো জায়গা থাকবে, মানে যদি দুটো সংখ্যা সেম হয় তাহলে এইটাই ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। ঠিক আছে, তাহলে হিসাব অনুসারে এটাই অ্যান্সার হওয়ার কথা, ঠিক, এটাই অ্যান্সার হওয়ার কথা। কিন্তু এইটা অ্যান্সার নয়। এটা কেন অ্যান্সার নয় সেটা এবার বোঝো। ধরা যাক এই পার্টটাকে আমি লিখছি এ, এই যে এই পার্টটাকে আমি লিখছি এ, অর্থাৎ মোট এ সংখ্যক বস্তু আছে, এ সংখ্যক বস্তু আছে। ঠিক আছে, এবার এই সংখ্যক বস্তুর মধ্যে কি বলেছে ভালো করে পড়ো লেখাটা, n সংখ্যক একই বস্তু, r সংখ্যক একই বস্তু এবং m সংখ্যক একই বস্তুকে কত রকম ভাবে সাজানো যাবে। n সংখ্যক একই বস্তু, r সংখ্যক একই বস্তু, m সংখ্যক একই বস্তুকে কত রকম ভাবে সাজানো যাবে। এখানে এই জিনিসটা আমি ইচ্ছে করে এই জিনিসটাকে আমি ভুল করেছিলাম, যাতে আমি অ্যারো দিয়ে ওপরে লিখি, যাতে জিনিসটাকে দেখতে পারবে দুটো একই। দেখো এখানে একটা আছে একই, এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এই একই, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটার জন্য ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে। এই যদি এই জিনিসটা না থাকতো তাহলে ফর্মুলাটা হয়তো এম্পিয়ার এর মতোই হতো, তাই না? কিন্তু এই একই জিনিসটার জন্য ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে। কেন হচ্ছে? ধরা যাক তোমার এখানে তিনটে কালো বল, তিনটে নীল বল আছে, একই দেখতে, এই তিনটে একই দেখতে, এই তিনটে একই দেখতে। ঠিক আছে, মানে এই তিনটে নীল বলকে তুমি আলাদা করে, মানে তোমাকে, মানে তুমি এরকম করে সাজালে জিনিসটাকে, তো তুমি কখনোই মনে হবে না এই তিনটে এক, ওই তিন, মানে এই তিনটা আলাদা, মানে এই তিনটে নীল বলকে তুমি কখনো আলাদাভাবে চিহ্নিত করতে, মানে কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই, একদম সেম দেখতে এটা। তার মানে কি হচ্ছে, তিন সংখ্যক একই বস্তু, আমি এটাকে 4 করি, ইচ্ছা করে 4 করি, তিন সংখ্যক একই বস্তু, যদি আমি এটাকে প্রশ্নের আকারে বলি, 3 সংখ্যক একই বস্তু 4 সংখ্যক একই বস্তুকে কত রকম ভাবে সাজানো যাবে, এটা হবে প্রশ্ন। ঠিক আছে, এরকম যদি বলি, তাহলে মোট বস্তু সংখ্যা কত, মোট বস্তু সংখ্যা কত, মোট বস্তু সংখ্যা যদি a, এখানটা আমি a লিখেছি, a সংখ্যক বস্তু মোট, এখানে মোট লিখি, তাহলে এই ক্ষেত্রে a = 7। যদি এই জিনিসটা প্রত্যেকটা আলাদা হতো, প্রতিটা জিনিস, তাহলে আমরা কি করতাম, 7টা বস্তু 7টা জায়গা, কত রকম ভাবে বলেছে, মানে 7টাই জায়গা, মানে এখানে জায়গা মেনশন করে দেন আলাদা করে, মানে তোমার কাছে 7টাই জায়গা আছে, 7টা জায়গায় 7টা বস্তু 7 ফ্যাক্টোরিয়াল, যেটা আমি এখানে বললাম যে এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমি বললাম এটা হবে না। কেন হবে না, এবার বোঝো ব্যাপারটা। এই তিনটে বল একই দেখতে, ঠিক, ধরা যাক আমি নাম্বারিং করছি জিনিসটাকে আলাদা বোঝানোর জন্য, ধরা যাক 1 2 3 এরকম নাম্বার করলাম, এটা নাম্বারিং করলাম না, এটা এই জিনিসটার সাথে এই জিনিসটা রয়েছে, এটা একটা বিন্যাসে রয়েছে, তো মানে এটা একরকম ভাবে সাজানো আছে, অলরেডি সাজানো আছে, যেখানে 3টে কালো বল প্রথমে আর 4টে নীল বল পরে আছে।
ঠিক আছে, বা কেউ বললো 4টে নীল বল প্রথমে 3টে কালো বল পরে আছে, যেভাবে ইচ্ছে। তো এটা অলরেডি একটা সাজানো অবস্থায় আছে। এবার আমি নাম্বারিং করেছি আলাদা করে বোঝানোর জন্য। ধরা যাক কেউ 3 নম্বর বলটাকে 1-এর জায়গায় আর 1 নম্বর বলটাকে 3-এর জায়গায় নিয়ে এলো। 3 নম্বর বলটাকে 1-এর জায়গায়, 1 নম্বর বলটাকে 3-এর জায়গায় নিয়ে এলো। আমাকে বোঝা মানে তোমরা নিজেরা ভাবো যে কোনো চেঞ্জ হবে, মানে বিন্যাসটা দেখতে। আমি আগের দিন একটা বলেছিলাম উপর থেকে ক্যামেরা নিয়ে দেখার কথা, যে যদি দেখো ক্যামেরা নিয়ে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে চেঞ্জ হয়েছে, স্পষ্ট বুঝতে পারবে চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে তোমরা সেম জিনিসটা করো। এখানটায় ধরো তোমাদের চোখ আছে, ঠিক আছে, এবং তোমরা দেখছো কি তাদের চোখ নাকি এরকমই হয় মেবি চোখ, তো তোমরা দেখছো এই জায়গাটা, এবং তোমরা কেউ একজন, তোমরা যখন চোখটা ঘোরালে কেউ একজন 3-এর জায়গায় 1, 1-এর জায়গায় 3 করে দিল। মানে 3 নম্বর যে বলটা সেটা 1 নম্বর বলের জায়গায়, 1 নম্বর বলটা 3 নম্বর বলের জায়গায় করলো। তুমি কি বুঝতে পারবে যে কিছু চেঞ্জ হয়েছে কি হয়নি? বুঝতে পারবে না। অর্থাৎ যখন 3টে জিনিস মানে একই রকম বিন্যাসে রেখে, মানে যখন নীল বলের জায়গাটা ধরো ফিক্সড আছে, নীল বলের জায়গাটা, এই 3টে বল নিজেদের মধ্যে ঘুরছে, কোনো ক্ষেত্রে তুমি আলাদা করে কিছু বুঝতে পারবে না, রাইট? এবার বোঝো 3টে বল নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজানো হতে পারে। 3টে বল যখন আমি 7 ফ্যাক্টোরিয়াল লিখছি, ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল লিখছি মানে তার মানে এরাও নিজেদের মধ্যে ঘুরছে, ওরা নিজেদের মধ্যে ঘুরছে, মানে সবাই নিজেদের মধ্যে একটা বিন্যাস, মানে যত রকম ভাবে পসিবিলিটি ঘুরছে। তার মানে এমন একটা কেস আসবে যখন এই জিনিসটা ফিক্স থাকবে নিজের জায়গায়, আর এই 3টে বল নিজেদের মধ্যে ঘুরবে। সেটা কত রকম ভাবে? 3টে বল 3টে জায়গায়, 3টে বল 3টে জায়গায় 3 ফ্যাক্টোরিয়াল ভাবে ঘুরতে পারে, রাইট? 3 ফ্যাক্টোরিয়াল ভাবে 3টে বল 3টে জায়গায় 3 ফ্যাক্টোরিয়াল ভাবে ঘুরতে পারে। আবার ধরা যাক এই 3টে বল ফিক্সড আছে, 3টে বলের জায়গা আমি নড়ালাম না। এই 4টে বল, এই 4টে বলের মধ্যেও কেউ যদি এই বলটাকে এই বলের জায়গায়, যদি আমি এটাকে নাম্বারিং করি 1 2 3 4, এই 4 নম্বর বলটাকে কেউ 2 নম্বর বলের জায়গায় নিয়ে গেল, এইটা ফিক্সড আছে, তখন এই কালোটা ফিক্স। 4 নম্বরটাকে 2 নম্বরের জায়গায় নিয়ে গেল, বা 2 নম্বরটাকে 3-এর জায়গায় নিয়ে গেল, তখন কি আলাদা করে বোঝা সম্ভব না। তার মানে যখন এটা এরকম একটা বিন্যাস, যখন 7 ফ্যাক্টোরিয়াল করছি, তখন এমন একটা টাইম আসবে যখন এটা ফিক্স থাকবে, এরা নিজেদের মধ্যে ঘুরবে আলাদা আলাদা বিন্যাস করার জন্য 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে, তাই না? 7টা জায়গার মধ্যে আমি 7টা জিনিসকে সাজাচ্ছি, সেখানে এমন একটা জায়গা আসবে তো যে যেখানে এটা ফিক্স থাকবে, যে এটা নিজেদের মধ্যে ঘুরবে। তো সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা 4টে বল 4টে জায়গা, যেমন তখন 4টে সংখ্যা ছিল, এখানে 4টে বল 4টে জায়গায় কত রকম ভাবে ঘুরবে? 4 ফ্যাক্টোরিয়াল, এটা নিশ্চয়ই 4 ফ্যাক্টোরিয়াল ভাবে ঘুরবে, তাই না? এবার যে ব্যাপারটা তার মানে এই 4 ফ্যাক্টোরিয়ালটারও কোনো ভ্যালু নেই, কারণ এটা নিজেদের মধ্যে যতই ঘুরুক, এইটা যখন ফিক্সড, এই জিনিসটা যখন ফিক্সড, তখন এটা নিজেদের মধ্যে যতই ঘুরুক তাতে কিচ্ছু বিন্যাসের চেঞ্জ হয় না। বিন্যাস মানে তোমাকে আলাদা করে যেন জিনিস দুটো ধরো বিন্যাস, যেমন ধরো ওই 4টে সংখ্যা আমি করলাম, 4টে সংখ্যা 1 2 3 4 আমি করেছিলাম। এবার এই 1 2 3 4 আর 4 3 2 1 এই সংখ্যা দুটো আলাদা, স্পষ্ট বুঝতে পারছো? বা আগের দিনের একটা উদাহরণ দিয়েছিলাম যে 5টা বল 5টা বাটিতে রাখছো, ঠিক আছে, বিভিন্ন কালারের, সেটা যখন আলাদাভাবে, মানে আলাদা কালারের বল আলাদা বাটিতে বারবার চেঞ্জ করছো, তখন তুমি স্পষ্ট বুঝতে পারছো বিন্যাসটা চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে বিন্যাসটা চেঞ্জ হচ্ছে, সব বিন্যাস তখন একই। তখন তার মানে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু নেই যখন এটা ফিক্সড। যখন এইটা ফিক্সড, এই 3 ফ্যাক্টোরিয়ালের কোনো ভ্যালু নেই, ঠিক? তার মানে এই জিনিসটা তো গুণ হচ্ছিল, 7 ফ্যাক্টর, আমি ফ্যাক্টোরিয়ালে কি করছিলাম? গুণ করছিলাম। তার মানে যে জিনিসটার ভ্যালু নেই সেটাকে বাদ দিলে কি করবো আমরা? গুণের বিপরীতটা করবো না, তাই না? গুণের বিপরীতটা করবো না। তখন আমরা কি করব? 7 ফ্যাক্টোরিয়াল, কারণ 7টা বস্তু নিজেদের মধ্যে 7 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হতে পারে।
বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটা বোঝার জায়গা আছে। এই পুরো জিনিসটাকে ভালো করে বোঝো যে যখন তিনটে, এটা প্রচুর প্রশ্ন হয় যে এটা কেন হবে না, কেন ভাগ করছি। এই জন্য ভাগ করছি কারণ এই জিনিসগুলো নিজেদের মধ্যে আগে বসুক পরে বসুক, যেটা আমি আগের দিনে কথাগুলো আগে পরেটাই মেন, আগে বসুক পরে বসুক মাঝে বসুক, এই 4 নম্বর বলটা, এই 4টে বলের মধ্যে 4 নম্বর বলটা কোথায় বসছে, আমি তো 4 নম্বর লিখেছি বলে 1 2 3 4 ডিনোট করেছি, কিন্তু তুমি যখন বিন্যাস এমনি করবে তখন তুমি চিহ্নিত করলে কিন্তু আলাদা হয়ে গেল জিনিসটা। একই রকম মানে কিন্তু কোনো চিহ্ন নেই, জিনিসটা একই দেখতে, মানে একদম হুবহু একদম, ঠিক আছে। তখন কি আমাদের বোঝা সম্ভব না, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা যখন গুণ করছি, গুণ করে যে ভ্যালুটা বার করছি, সেখানে যখন এই গুণের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়ালটা এক্সিস্ট করছে, সেটা তো বলতে মানে 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা কেসে আসবে এটা 4 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা কেস আসবে 3 ফ্যাক্টোরিয়াল। তখন যখন এটা লাগবে না, যখন আমি বলছি যেটাকে আমি প্রমাণ করছি যে এটাকে ভ্যালুলেস, এগুলোর প্রয়োজন নেই বিন্যাসটার ক্ষেত্রে, পার্টিকুলার বিন্যাসটার ক্ষেত্রে এটা প্রয়োজন নেই, তো আমি যখন গুণ করে ব্যাপারটা বার করছিলাম, 7 ফ্যাক্টোরিয়াল গুণ করছি, তাহলে সিম্পল আমরা ভাগ করে দেবো জিনিসটা, এবং ভাগ করে তখন অ্যান্সার বের করে দেবো। তাহলে ফর্মুলাটা কি হলো? ফর্মুলাটা হয়ে গেল যে যত সংখ্যক বস্তু থাকবে তত সংখ্যক, মানে মোট বস্তুর ফ্যাক্টোরিয়ালটা উপরে গেল, তারপরে একই রকম যে সংখ্যক বস্তুগুলো n ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝেছ, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা মানে অনেক ক্ষেত্রেই মানে ভুলিয়ে যায়। এগুলো কখন লাগবে? এগুলো লাগবে হচ্ছে ওয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে। ওয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে অনেক মানে ওটা আমি তখন বোঝাবো যে এই শব্দগুলো, এই সংখ্যাগুলো, এই জায়গাগুলো অঙ্ক করতে অসুবিধা হবে না, ওগুলো কি কত রকম ভাবে বিন্যাস, সংখ্যা না মানে অক্ষরগুলোকে কত রকম ভাবে বিন্যস্ত করা যাবে, তখন এগুলো লাগবে। কারণ একই অনেক অক্ষর থাকবে যেগুলোকে বিন্যাস করলে আমরা ভাববো যে আলাদা হচ্ছে, কিন্তু আলাদা হচ্ছে না। তখন বুঝতে পারবে আসল গুরুত্বটা তখন বুঝতে পারবে, ঠিক আছে। এই জায়গাটা মুছছি। পারমুটেশনের শেষ ফর্মুলা, ঠিক আছে, মানে ফর্মুলা যদি বলি শেষ ফর্মুলা, বাকি আরো এসএনতে দেখবে যে আরো অনেক ফর্মুলা, যেটা শর্তরোপিত বিন্যাস কি, এই বিন্যাস কি, হাজারটা জিনিস, ওগুলো লাগবে না। কিভাবে লাগবে না আমি বলে দেবো। একটা মানে যে ট্রিক বলবো না, এটা লজিক দিয়ে, মানে ট্রিকের পিছনে তো লজিক থাকে, মানে বেশি ফর্মুলা মনে রেখে কোনো কাজ হবে না। এর থেকে কনসেপ্টটা ক্লিয়ার করলে মানে লজিক দিয়ে নিজেরাই ট্রিক বানিয়ে করে নিতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরেকটা যেটা আমি তখন বললাম যে সংখ্যাগুলো তো রিপিট হতেই পারতো না, যে ওই তখন 1 2 3 4টা বললাম, 1 2 3 4, ঠিক আছে, চারটে সংখ্যার মধ্যে আমি বললাম যে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়। তো আমি করলাম কি যে 2 2 2 2 করে দিলাম, মানে ওই 1 2 2 3 3 4, এবং কোনো অঙ্ক আমি রিপিট করলাম। কিন্তু এইগুলো তো আমি বললাম যে 11 22 33 44, এগুলো তো এক একটা কি বলবো যে সংখ্যা, এবং এগুলোকে আমি ধরছি না কেন। এবার হচ্ছে জায়গাটা যে কোনো একটা বিন্যাসে n সংখ্যক বস্তু আছে, কোনো একটা বিন্যাসে n সংখ্যক বস্তু আছে, এবং প্রতিটি বস্তু ম্যাক্সিমাম কতবার রিপিট হতে পারে, প্রত্যেকটি বস্তু ম্যাক্সিমাম কতবার রিপিট হতে পারে, প্রত্যেকটি বস্তু
ধরি প্রত্যেকটি বস্তু ম্যাক্সিমাম আমি ইচ্ছে করে বাংলা ইংলিশ মিশিয়ে লিখছি, মানে বোঝার মতো করে লিখছি, এগুলো তো মনে রাখতে হবে না, ফর্মুলাটা মনে রাখতে হবে, বোঝার মতো করে লিখছি। ম্যাক্সিমাম আর বার পর্যন্ত রিপিট হতে পারে, আর বার পর্যন্ত রিপিট হতে পারে। ঠিক আছে, ইচ্ছে করে ফাঁকা ফাঁকা করে এরকম করে লিখলাম, ব্যাপারটা বোঝো। n সংখ্যক বস্তু, এইখানে যখন আমি বললাম যে এখানে যখন আমি বললাম যে 1 2 3 4, ঠিক আছে, এই 1 2 3 4 এ যখন আমি বলছি যে 2 অঙ্কের সংখ্যা, তখন একটা সংখ্যা ম্যাক্সিমাম কত রকম রিপিট হতে পারে, কতবার? 2 অঙ্কের সংখ্যা মানে দুবার ম্যাক্সিমাম রিপিট হতে পারবে। তার মানে যখন এই সংখ্যা 11, রিপিট মানে কি, একই অঙ্ক বা একই জিনিস দুবার হচ্ছে বা তিনবার হচ্ছে বা চারবার হচ্ছে, মানে ম্যাক্সিমাম কতবার হচ্ছে? ম্যাক্সিমাম তো এখানে দুবার হতে পারবে, কারণ 2 অঙ্কের সংখ্যা, এটা ম্যাক্সিমাম দুবার হতে পারবে। 2 অঙ্কের সংখ্যা 2 2, এটা ম্যাক্সিমাম দুবার হতে পারবে। 3 3, এটা ম্যাক্সিমাম 4 4। এখানে আবার একটা জিনিস, কারোর যেন এটা মনে না হয় যে এই একটা সামনে এটা একটা পিছনে, ওই আগের ফর্মুলার সঙ্গে যেন গুলিয়ে না যায়। আগের ফর্মুলাটা কি বললাম, এটা গোলানোর জায়গাও আছে, মানে যদি কারো গুলিয়ে যায় তার কিছু অস্বাভাবিক জিনিস হবে না। আগের ফর্মুলাটা আমি কি বললাম, যে যদি একই জিনিস এরকম রয়ে যায়, তাহলে কে আগে কে পরে থাকছে না, তো ওই জিনিসটাকে ভাগ করে দেবো। ওই যতগুলো আছে তার মানে একটা আছে 1 ফ্যাক্টরিয়াল ভাগ করে দিলাম, ঠিক আছে, 2 একটা আছে 2 ফ্যাক্টরিয়াল ভাগ করে দিলাম, 2 একটা আছে মানে 1 ফ্যাক্টরিয়াল ভাগ করে দিলাম। ওই ফর্মুলা দিয়ে কিন্তু এটাই হবে, মানে ওই ফর্মুলা দিয়ে যদি দেখো একটাই এরকম থাকবে, যেটা তুমি ভাগ করে দেবে 1 ফ্যাক্টরিয়াল, তাতে কিচ্ছু এসে যাবে না। কারণ 1 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 মানে 1 into 1, তুমি 1 থেকে কাউন্টডাউন শুরু করছো, 1 এই শেষ করছো, তো ওটা কিছু এসে যাবে না। এইখানে ওই ভাবনাগুলো আনবেই না, মানে জিনিসটা আরো কমপ্লিকেটেড করবে না, উত্তরে একই বেরোবে, কমপ্লিকেটেড করবে না। কমপ্লিকেটেড কখন, যখন এইরকম দেখো সেন্সগুলোকে ধরতে হবে, সেন্স জায়গাটাকে ধরতে হবে। যখন দেখবে যে অনেকগুলো বস্তু আছে, ঠিক আছে, অনেকগুলো বস্তু আছে, সেখানে তোমাকে বিন্যাসে বাধ্য হয়ে রিপিট করতেই হচ্ছে। এমন কোনো বিন্যাস আসবে না যেখানে জিনিসগুলো রিপিট হবে না, এমন কোনো বিন্যাস আসবে যেখানে রিপিট হবে না। এখানে যেমন কি বিন্যাস আসছে না, যে যেখানে রিপিট হচ্ছে না, এই তো 2 3, এখানে তো এক সংখ্যা রিপিট হচ্ছে না, 2 3 এখানে এক সংখ্যা রিপিট হচ্ছে না। কিন্তু এখানে যখন 3টে একই বল আর 4টে একই বল ছিল, মানে 3টে কালো বল আর 4টে নীল বল ছিল, তখন প্রত্যেকটা বিন্যাসে, ঠিক আছে, যতগুলো বিন্যাস সম্ভব প্রত্যেকটায় মানে মানে নীল বল কালো বল এগুলো, মানে কি বলবো, যে যখন এদিক ওদিক ছিল, যে সেখানে তুমি ডিস্টিংগুইশ করতে পারতে প্রত্যেকটা বিন্যাস। ভালো করে বোঝো, জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ধরো একটা বিন্যাস হলো, তুমি বলবে যে পাশাপাশি দিয়ে দেখালে তো পাশাপাশি জিনিসটা লজিক দিয়ে করছো, যদি পাশাপাশি না থাকে, অর্থাৎ ধরো কটা বলেছিলাম, 3টে কালো বল বলেছিলাম না, আমি 4টে নীল বল করি, ঠিক আছে, এইটা হলো একটা বিন্যাস। এটা একটা বিন্যাস হতেই পারে যে 4টে নীল বল 3টে কালো বল, একটা বিন্যাস এটা। এই বিন্যাসে তুমি বললে যে মানে এইটাতে বোঝাও, তো সেক্ষেত্রে তুমি ধরো এই নীল বলটাকে এখানে আনলে, আর এই নীল বলটাকে নিয়ে গেলে হচ্ছে এখানে, বা এই কালো বলটাকে এই কালো বলের জায়গায়, এই কালো বলটাকে কালো বলের জায়গায়, এই ক্ষেত্রে কি বিন্যাসটা চেঞ্জ হবে? হবে না। মানে প্রত্যেকটা বিন্যাস, মানে যত রকম ভাবে করা যায়, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একটা জায়গা থাকছে যেখানে নিজেদের মধ্যে কিছু কিছু ইন্টারচেঞ্জ করলে, মানে একই দেখতে বস্তুগুলো নিজেদের মধ্যে যদি চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে কোনো জিনিসটার কোনো মূল্য থাকবে না। আমি যদি বলি একবারে মেঠো ভাষা, এইবারে কোনো একেবারে মূল্যহীন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওরকম করে ভাগ করছি। এই ক্ষেত্রেও তোমরা একই লজিক লাগাতে পারো, যে একটা বস্তু দুবার রিপিট হচ্ছে, মানে একই দেখতে, তাহলে 1 ফ্যাক্টরি করতেই পারো। কিন্তু এইখানে এমন একটা আসছে যেটা হচ্ছে 2 3 বা 1 3 বা 3 4 বা 2 4 বা 1 4,
সেখানে কিন্তু ওই রিপিট হচ্ছে না, সেখানে তোমার এই কনফিউশনের জায়গাটা থাকছে না। বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। ইভেন তোমরা বলবে যে এখানে তো যতগুলো জায়গা ততগুলোই বস্তু এরকম। ইভেন যদি এটা আমি 1 2 1 মানে 4টে অঙ্কেরও করি, তাহলেও এমন একটা জায়গা আছে যেখানে 1 2 3 4, এখানে যদি তুমি 4টাকে উঠে 1-এর জায়গায়, 1টাকে উঠে 4-এর জায়গায় নিয়ে যাও, সেখানে কিন্তু তোমার বোঝা যাবে তুমি জিনিসটাকে চেঞ্জ করেছো। 4 4 4 4 3 3 3 3 এই জায়গায় নাই বা বোঝা গেল, এই জায়গায় বোঝা গেল না, কিন্তু এই পুরো সিস্টেমটা, এটা যদি একটা পুরো জিনিস প্রসেসটা ধরি, এই পুরো প্রসেসটায় এমন কিছু বিন্যাস তো থাকছে যেখানে চেঞ্জ করলে বোঝা যাবে। সেইখানে সেই বিন্যাসগুলোর ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা। ঠিক আছে, আশা করি বোঝাতে যাচ্ছে। এইরকম আলাদা করে বোঝানো হয় না, আমি ইচ্ছে করে বোঝালাম, কারণ আমি যখন করছিলাম আমার এগুলো কনফিউশন হয়েছিল। ঠিক আছে, হয়তো হয় না, সাধারণত হয় না, আমি তো জানি না সেটা, কিন্তু আমার হয়েছিল, ওই জন্য আমি জিনিসটা বোঝালাম যে আলাদা করে, যে এই জিনিসটা কোনো কনফিউশনই রাখবে না। ঠিক আছে, তাহলে যখন n সংখ্যক বস্তু আছে এবং প্রত্যেকটি বস্তু ম্যাক্সিমাম r বার পর্যন্ত রিপিট হতে পারে, ম্যাক্সিমাম r বার পর্যন্ত, যদি রিপিট হয়, আবার বলছি যদি রিপিট হয়, ম্যাক্সিমাম r বার পর্যন্ত রিপিট হতে পারে, তাহলে মোট বিন্যাস সংখ্যা, মানে মোট যত রকম ভাবে সাজানো হতে পারে, সেটার ফর্মুলা হচ্ছে n টু দি পাওয়ার r। ঠিক আছে, n টু দি পাওয়ার r, মানে এর মধ্যে ইনক্লুড সেগুলো যেখানে রিপিট হচ্ছে না। মানে যদি আমি ওই 4টে অঙ্ক দিয়ে বোঝাই 1 2 3 4, এর মধ্যে ইনক্লুড সেইগুলো যেখানে মানে রিপিট হচ্ছে না, মানে 2 3, এই ফর্মুলাটার মধ্যে এগুলো ইনক্লুডেড, 2 3 1 3 3 1 4 3 এবং একই সাথে 4 4 1 1 2 2 3 3, এগুলো ইনক্লুডেড। খেয়াল আছে কিনা জানি না, এগুলো কিন্তু যখন রিপিট হচ্ছিল না তখন হচ্ছিল 12টা হচ্ছিল, তো আমি আর দেখাচ্ছি না, কেউ যদি ভুলে গিয়ে থাকো তাহলে ব্যাক করে গিয়ে দেখো, এগুলো হচ্ছিল 12টা এবং এগুলো আরো 4টে, কত হয় 16টা, 12 প্লাস 4 16, সংখ্যা কটা আছে 4টে, ম্যাক্সিমাম কতবার অবধি রিপিট হয়েছে 2বার, তাহলে ফর্মুলা মিলছে 4 স্কয়ার 16, একবারে বার করা যাবে। এইটা হলো মেন ব্যাপার, এইগুলো হচ্ছে মেন ফর্মুলা, আর কোনো পারমুটেশনের ক্ষেত্রে আর ফর্মুলা মনে রাখার দরকার নেই। এবার অঙ্কর বেসিসে কখনো একসাথে বসবে না, কখনো একসাথে বলবে, এরকম অঙ্ক হয়তো দেখেছো বা হয়তো দেখোনি, দরকার নেই, দেখিয়ে দেবো, বলে দেবো, তখন এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এবং আজকে এত দূরই থাক, এবং পরের দিনকে আমি এক কাজ করবো, আমার মনে হচ্ছে যে জিনিসগুলো আরো কনফিউজিং হতে পারে যদি আমি এখন কম্বিনেশনটা ধরে ফেলি, কারণ এই ফর্মুলাগুলো ভুলে গিয়ে আবার কম্বিনেশন, নতুন ফর্মুলা, এর থেকে ভালো আমি পারমুটেশনের যে ক্যাটাগরিগুলো করিয়ে দিই। ঠিক আছে, আমি পরের ভিডিওতে সেই ক্যাটাগরিগুলোই তাহলে করিয়ে দেবো। তাহলে কি হবে যে যখন মানে কম্বিনেশনটা ঢোকাবে তখন পারমিশন ব্যাপারগুলো ক্লিয়ার থাকবে, কম্বিনেশনগুলো বুঝিয়ে দেবার কোথায় আলাদা, যখন কম্বিনেশন শুরু করবে একেবারেই তখন কোথায় আলাদা সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর এইখানে আমি বলছি আমি এসএনদের বইটা ফলো করবো, যাদের নেই, যারা আমার ভিডিওটা দেখে করছো তাদেরকে বলি এসএনদের বইটা একটু কিনে নেবে, যদি নাও থাকে অসুবিধা নেই, কনসেপ্টগুলো বুঝে যাবে। এসএনদের ছাড়া আর একটা ভালো বই আছে সাতটা বইটা খুব ভালো বই, কারো যদি এসএনদের না থাকে সাতটা থাকে তাহলেও চলবে, তারা শুধু কনসেপ্টটা বুঝে যাও। এবং আমি আরেকটা বলে দিই, এটা খেয়াল করা আছে কিনা জানি না, এসএনদের বইয়ের অনুশীলনীর অনেক অঙ্ক সাতটার বইয়ের উদাহরণ হিসেবে থাকে। ঠিক আছে, তো কেউ যেন দুটো বই কিনে অঙ্ক দেখে করার এই টেন্ডেন্সিটা যেন না তৈরি করে। ঠিক আছে, এরকম করো না, কারণ পরে গিয়ে প্রবলেম হয়। তো আমি কনসেপ্টগুলো করে এসএনদের যে পার্টগুলো যেগুলো একটুখানি
কি বলবো যে একটুখানি প্রবলেম হতে পারে সেগুলো করে দেবো, আর কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা, যাতে তুমি যদি 7টারও বই থাকে 7টার বই থাকলেও যাতে ওই অঙ্কগুলো করতে অসুবিধা না হয়, ঠিক আছে, বোঝা গেল। আর এগুলোকে ভালো করে ফর্মুলাগুলোকে ভালো করে বোঝো, দরকার হলে আরেকবার দেখো ভিডিওটা, ঠিক আছে, যদি না হয়। আর সেরকম হলে অন্য কারোর বা অন্য জায়গা বা অন্য টিচারের কাছে দেখো, কিন্তু পারমুটেশনের অঙ্ক করার ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন খুব জরুরি, ঠিক আছে। এরকম মানে আলাদা আলাদা করে বোঝা যে কোনটা কখন হবে, কোন ফর্মুলাটা কখন লাগাবো, এটা বোঝা জরুরি। এবং প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে পুরো অঙ্কেরই পুরো যত সিলেবাস আছে কোন ফর্মুলাটা কখন লাগাবো এটা খুব বোঝা জরুরি, ঠিক আছে। তো এটা এরকম করে থাক আপাতত, এবং পরের দিন বাকিগুলো থাকবে, ঠিক আছে। চলো টাটা।